আসসালামু আলাইকুম সবাইকে রাকিব সায়েন্স পার্ক চ্যানেলে স্বাগতম। অনেকদিন পরে আমি একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে যেটা আলোচনা করব কাজ, ক্ষমতা ও শক্তি সম্পর্কিত একটু আলোচনা করতে চাই। তোমরা জানো যে শক্তির অনেকগুলো প্রকারভেদ রয়েছে। নবায়নযোগ্য শক্তি, অনবায়নযোগ্য শক্তি, সৌরশক্তি, শক্তি ও শক্তি, অনেক শক্তি আছে। তার মধ্যে যে শক্তিটা সবচেয়ে বেশি আলোচিত এবং আমরা গাণিতিক সমস্যা সবচেয়ে বেশি কাজে লাগে সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তিকে দুটি অংশে ভাগ করা হয়। একটাকে বলে আমরা বিভব শক্তি, আর একটা অংশকে বলা হয় গতিশক্তি। আজকে আমরা বিভব শক্তি এবং গতিশক্তি সম্পর্কিত সকল ইনফরমেশন এবং গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমেই বিভব শক্তি শেখার জন্য আমাদের একটা ডেফিনেশনটা জানতে হবে। বিভব শক্তি কাকে বলে? খেয়াল করুন, কোন বস্তুর অবস্থান পরিবর্তনের কারণে কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বিভব শক্তি বলে। সংখ্যা একটু বড় করে দিতে পারতাম যে কোনো বস্তু অবস্থান পরিবর্তনের কারণে যদি সে কাজ করার সামর্থ্য লাভ করে তখন তার মধ্যে যে শক্তি জমা হয় তাকে আমরা বিভব শক্তি বলি। একটু বড় হয়েছে সেজন্য ছোট করে নিলাম যে কোনো বস্তুর অবস্থান পরিবর্তনের কারণে যদি সে কাজ করার সামর্থ্য লাভ করে, তার মানে আমি কেমন করে বুঝবো কাজ করার সামর্থ্য লাভ করছে কি করছে না? একটু খেয়াল করো, আমার হাতে একটা বই আছে, এখানে একটা বস্তু আছে। আমি এই বস্তুটাকে কিন্তু এখান থেকে এখানে নিয়ে আসলাম। বলতো সে কি কাজ করার সামর্থ্য লাভ করছে? করে নাই। প্রশ্ন হচ্ছে কাজ করার সামর্থ্য কি? যে বস্তুটা ছেড়ে দেওয়ার পরে তার যদি স্মরণ ঘটে নতুন করে, কাজ মানে তো স্মরণ, তাই না? অর্থাৎ এখান থেকে আমি নিয়ে আসলাম, যেখানে রাখছে এখানেই আছে, ফলে নতুন কোনো স্মরণ হয় নাই, তার মানে কাজ করার সামর্থ্য লাভ করেনি। সুতরাং এখানে বিভব শক্তি হয়নি। তাহলে বিভব শক্তি কোথায় হয়েছে? আমি যদি এখান থেকে এখানে আনি, এখন যদি ছেড়ে দিই তাহলে নিশ্চয়ই সে কি করছে? নিচে পড়ে যাবে, অর্থাৎ কাজ করার সামর্থ্য লাভ করবে। অর্থাৎ এর মধ্যে একটা শক্তি জমা আছে। যে শক্তি জমা আছে এই শক্তির নাম হচ্ছে বিভব শক্তি। দেখো, আমরা একটা বস্তুকে ভূমি থেকে দূরের জায়গায় নিয়ে গেলাম, 120 মিটার উপর থেকে একটা বস্তুকে ছেড়ে দিলাম। তাহলে বলতো এখান থেকে যদি আমি এই বস্তুটাকে ছেড়ে দিই, সে কি কাজ করার সামর্থ্য লাভ করবে নাকি করবে না? নিশ্চয়ই কাজ করার সামর্থ্য লাভ করবে। সে নিচে পড়বে, তার মানে বোঝা গেল সে কাজ করার সামর্থ্য লাভ করছে, মানে এর মধ্যে বিভব শক্তি ছিল। বলতো আমি যদি এখান থেকে এখানে নিয়ে যাই, যে শক্তি জমা হবে এতে বিতে নিলে কি একই শক্তি হবে নাকি তার চেয়ে একটু বেশি হবে? কারণ এখানে আনলে তার কাজ করার সামর্থ্য বেশি হবে, অর্থাৎ বেশি স্মরণ করবে, আর এখানে আনলে আরো বেশি স্মরণ করবে। অর্থাৎ যতই একটা বস্তুকে উপরের দিকে নিয়ে যাই, কাজ করার সামর্থ্য তত বেশি বাড়বে, অর্থাৎ তার মধ্যে বিভব শক্তি বেশি জমা হবে। এই হচ্ছে বিভব শক্তি। আমরা বিভব শক্তি কেমন করে নির্ণয় করি সেটা একটু জানার চেষ্টা করি। তোমরা নিশ্চয়ই জানো বিভব শক্তিকে ইপি, দ্যাট মিন্স পটেনশিয়াল অফ এনার্জি, ইপি দ্বারা প্রকাশ করা হয়। বিভব শক্তির সূত্রটা হলো ইপি সমান সমান mgh। m মানে হচ্ছে ভর, g মানে গ্র্যাভিটেশন অভিকর্ষজ ত্বরণ, আর h মানে হচ্ছে উচ্চতা, যেটাকে বলি। আমাদের যে সকল অঙ্কগুলো করছি, সামগ্রিক অঙ্কগুলো করার ক্ষেত্রে m আর g কনস্ট্যান্ট দেওয়া থাকবে, মান না দেওয়া থাকলেও সমস্যা নেই। যত সমস্যা সব h নিয়ে। আমরা h নিয়ে এক দুইটা কথা বলি যেন আমরা ইজিলি বুঝতে পারি। তুমি বলো তো, একটা বস্তুকে ভূমিতে ফেলে রাখছি, সে কি তার মধ্যে কোনো বিভব শক্তি জমা আছে? নিশ্চয়ই নাই, কারণ তাকে কোনো দূরত্ব পার করা হয়নি, মানে তাকে এখানে রাখা হয়েছে, সে কাজ করার সামর্থ্য লাভ করেনি। তাকে তো বিতে আনলাম, তাহলে সে কাজ করার সামর্থ্য লাভ করছে। বলতো কোন জায়গার জন্য কাজ করার সামর্থ্য লাভ করছে? নিশ্চয়ই একটু অংশের জন্য, 80 মিটারের জন্য। পুরোটা যদি 120 হয়, এটা যদি হয় 80, এখানে কত হবে? 120 মাইনাস 80, অর্থাৎ কত হবে? 120 মাইনাস 80 ইকুয়ালস টু 40। যদি এত দিলে তাহলে কাজ করার সামর্থ্য আরো বেশি থাকবে। তার মানে বোঝা গেল যতই উপরে নিয়ে যাব, কাজ করার সামর্থ্য তত বেশি হবে, অর্থাৎ বিভব শক্তি বেশি হবে। তাই একটা কথা আমি বলি, বিভব শক্তি নির্ণয়ের যে একটা ট্রিক্সটা সেটা হলো mg দেওয়া থাকবে, s টা হচ্ছে মনে রাখবা যে বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করব, I repeat it, যে বিন্দুতে আমি বিভব শক্তি নির্ণয় করব ওই বিন্দুতে আমি আঙ্গুল দিয়ে ধরবো এবং এর নিচে যত উচ্চতা আছে সেটা ব্যবহার করব। তাহলে সি তে বিভব শক্তি আছে কি নাই? নিশ্চয়ই নাই, কারণ সি এর আমি আঙ্গুল দিয়ে সি তে ধরলাম, এর নিচে কোনো উচ্চতা নাই, তার মানে এই বিন্দুতে বিভব শক্তি কি হবে? 0। বি বিন্দুতে বিভব শক্তি mgh, m এর মান 10,
জি এর মান 9.8, যত সমস্যা এইচ নিয়ে, তাহলে এইচ কত হবে? তাহলে বি বিন্দুতে বিভব শক্তি বললে বিভব শক্তির ক্ষেত্রে আমাদের নিচের উচ্চতা নিতে হয়। তাহলে এখানে আঙ্গুল দিয়ে ধরলাম, এর নিচে কি আছে বলো তো? কত আছে? 80 হবে। ঠিক আছে, এবার যদি বলে এ বিন্দুতে বিভব শক্তি, তাহলে এ বিন্দুতে বিভব শক্তি কি লিখবো? mg h। m এর মান আছে, g এর মান আছে, h এর মান কত বসাবো? a এর নিচে যা আছে, এর নিচে কি আছে? একটু না, যতটুকু আছে একদম পুরোটুকু 120। অর্থাৎ এটার মূল মন্ত্র হলো বিভব শক্তি বের করতে হলে আমাদের mg h প্রয়োজন। m দেওয়া থাকবে অথবা g দেওয়া থাকবে অথবা আমাদের মুখস্থ আছে। h টা হচ্ছে যে বিন্দুতে বিভব শক্তি বের করব ওই বিন্দুর নিচের উচ্চতা। অনেকে এটাকে মজা করে মনে রাখার জন্য বিনি বলে, অর্থাৎ বিভব শক্তি বের করার জন্য ওই বিন্দুর নিচের উচ্চতা ব্যবহার করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা ইজিলি দেখো তো, আমরা যদি বের করি, এখন দেখো এ বিন্দুতে বিভব শক্তি EP = mgh। ঠিক আছে, m এর মান ধরে দেওয়া আছে 10 ইনটু g এর মান 9.8 ইনটু h এর মান দেওয়া আছে, দেখো a বিন্দু, আমি বলছি বিভব শক্তি মানে নিচের উচ্চতা, নিচে যা আছে একদম একটু, কত হবে? 120। শক্তির একক জুল, তাই ফল হবে জুল। এবার বি বিন্দুতে বিভব শক্তি EP = mgh, m তো জানি 10, g 9.8, h মানে এর নিচে যা আছে, এর নিচে কত আছে? 80 জুল। তোমরা হিসাবটা করে নিও, ঠিক আছে। এবার সি বিন্দুতে বিভব শক্তি EP = mgh সমান h এর m কত? 10, 9.8 ইনটু এর নিচে কোন উচ্চতা আছে? নাই, ফলের যুগ 0, তাহলে ফল হবে 0। অর্থাৎ আমরা ইজিলি এ বি এবং সি বিন্দুতে কি করতে পারছি? বিভব শক্তি নির্ণয় করতে পারছি। তাহলে বিভব শক্তি যেহেতু নির্ণয় করছি, এখন আমাদের গতি শক্তি পালা। আমরা এখন গতি শক্তি কেমন করে নির্ণয় করে সেটা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা দেখো, এবার আমরা গতি শক্তি নিয়ে যে আলোচনাটা করব, প্রথমে আমরা ডেফিনিশনটা পড়ে নেই। কোন গতিশীল বস্তু গতির জন্য যে শক্তি প্রাপ্ত হয় তাকে গতি শক্তি বলে। গতির জন্য যে শক্তি পায়, দেখো আমার মাথায় যদি এখান থেকে মার্কারটা পড়ে, তেমন ব্যথা পাইছি? কিছুই হয় নাই, বাট এটা কারণ কি? অল্প গতিশীল। এটা যদি ছাদের এখান থেকে পড়তো তাহলে বেশি ব্যথা পাইতাম, কারণ বেশি গতিশীল ছিল। যদি সে 3 তলা থেকে পড়ে তাহলে আরো বেশি গতিশীল, সেই জন্য তার গতিশীল বেশি ছিল, গতিও বেশি ছিল, তাই গতিশক্তিও বেশি। সুতরাং গতিশক্তিটা তার গতির উপর নির্ভর করে। তাহলে আমরা গতিশক্তিকে আমরা ই কে অথবা টি দ্বারা প্রকাশ করে থাকি, কাইনেটিক এনার্জি ই কে দিয়ে প্রকাশ করে থাকি। গতিশক্তির সূত্রটা হলো হাফ ইনটু ভর ইনটু ব্যাগ স্কয়ার। আবার বলছি, হাফ ইনটু ভর ইনটু ব্যাগ স্কয়ার। ইউ অথবা ভি হোয়াটএভার যে কোনো একটা হলেই হয়, তবে যেখানে ইউর মান সরাসরি দেওয়া থাকে সেখানে ইউ স্কয়ার। তুমি জানো যে কোনো একটা কাজের শুরুতে ইউ থাকে। একটা বস্তু নিক্ষেপ করলাম, নিচে ইউ আছে, কারণ আদিবেগ ছাড়া নিক্ষেপ করতে পারবো না, সেখানে আমি গতিশক্তি লিখবো হাফ এম ইউ স্কয়ার। আবার উপর থেকে ছেড়ে দিলাম, স্থির অবস্থা থেকে এখানে আদিবেগ শূন্য, ওখানে আমি লিখবো হাফ এম ইউ স্কয়ার। সুতরাং একটা কথা মনে রাখবা, গতিশক্তি মানে হলো হাফ এম ইউ স্কয়ার অথবা হাফ এম ভি স্কয়ার। যখন যেটা কাজে লাগে সেটা আমি ব্যবহার করব। ঠিক আছে, তাহলে আমরা দেখি, আমার কাজ হচ্ছে এখন 3 বিন্দুতে গতিশক্তি নির্ণয় করা। বুঝতে পেরেছো? তাহলে লিখি এবার নরমালি এ বিন্দুতে গতিশক্তি, এ বিন্দুতে গতি শক্তি ই কে সমান হাফ এম। দেখো তো এ বিন্দুতে নিশ্চয়ই উপর দেখছো ইউ সমান 0 দেওয়া আছে, অর্থাৎ বস্তুটাকে উপর থেকে ছেড়ে দিছে, এখানে ইউর মান দেওয়া আছে স্পষ্ট। তাহলে আমি কি ভি লিখবো? নেভার এভার। আমাকে ইউ দেওয়া আছে, ডিরেক্ট লিখবো হাফ এম ইউ স্কয়ার। কোনো মান বসানোর দরকার নাই, যেহেতু ইউর মান 0, পুরোটার মান কি হবে? 0 জুল। এ বিন্দুতে গতিশক্তি বের করে ফেলছি। ঠিক আছে, এবার বি বিন্দুতে গতিশক্তি বের করব। বি বিন্দুতে গতিশক্তি ই কে হাফ এম। এখানে তো ইউ নাই, অন্য সব জায়গায় ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার। একটু মনোযোগ দাও, এখানে কিন্তু হাফ জানা আছে কনস্ট্যান্ট, এম এর মান দেওয়া আছে 10, কিন্তু ভি এর মান কি জানা আছে? জানা না। একটু ভালো করে বুঝো, এই জায়গাটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এই ভি স্কয়ার মানটা কোথা থেকে আনবো? তুমি একটু স্টোরিটা দেখো, কোথা থেকে আসছে বস্তুটা? আসছে এখান থেকে আসছে। আদিবেগ কত বলো তো? 0। সে আসছে কোথায়? বিতে আসলে শেষ বেগ বের করবো, এই তো
এটা আমি বের করবো। যাই হোক, এখানে আসছে সে কত পথ পাড়ি দিয়ে আসছে বলতো? 40 মিটার দূরত্ব পাড়ি দিয়ে আসছে। তাহলে h = লিখতে পারি 40 মিটার। এবং জানো তো উপর থেকে নিচে মুক্তভাবে বললে g কাজ করে 9.8। ঠিক আছে, 99% ক্ষেত্রেই b স্কয়ার সমান এই সূত্রটা আমরা ব্যবহার করি, u স্কয়ার প্লাস 2gh। 99% ক্ষেত্রে উপর থেকে নিচে নামলে নিচ থেকে উপরে উঠে যেখানে যায় এই সূত্রটাই ব্যবহার করি। কারণ অবশ্যই v আর u নিয়ে যেহেতু কাজ আমার আর s নিয়ে কাজ, এই সূত্রই হয় 99% ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আমি u h g দেওয়া আছে, আমি যদি v বের করতে চাই বলতো এই সূত্র ছাড়া আমার কোনো উপায় আছে? b স্কয়ার = u স্কয়ার প্লাস 2gh। আচ্ছা, তাহলে আমি এটা মুছে ফেলি, মুছে দিয়ে আমি b স্কয়ার মান বের করি। b স্কয়ার = u স্কয়ার প্লাস 2gh। u এর মান 0, 2 * 9.8, g এর মান এবার h। দিস ইজ দ্য টার্নিং পয়েন্ট। এই h টা কি হবে? বিভব শক্তি বের করার ক্ষেত্রে আমি যে বলছিলাম যে কোথায় বের করতেছি, বি বিন্দু। বি বিন্দুতে আঙ্গুল দিয়ে ধরে নিচেটা নিয়েছিলাম বিভব শক্তির ক্ষেত্রে। আর গতি শক্তির ক্ষেত্রে কোনটা নিতে হবে? মনে রাখবা, গতি শক্তি কার উপর নির্ভর করে? যে পথ অতিক্রম করছে। সুতরাং গতি শক্তির ক্ষেত্রে h টা হবে সে যে দূরত্ব অতিক্রম করছে। খুব মনোযোগ, h টা হচ্ছে, আবার বলি খুব মনোযোগ দিয়ে শোনো, h হচ্ছে গতি শক্তির জন্য সে যে দূরত্ব অতিক্রম করছে, এটাই হচ্ছে h। তাহলে বলো কোথায় বের করতেছি? বি বিন্দু। এই যে বি বিন্দু, সে কোথা থেকে আসছে? এখান থেকে আসছে। এখান থেকে আসলে সে এখানে আসছে, কত পথ অতিক্রম করছে? 40 মিটার। তাহলে h এর মান হবে 40। বাট যদি তার নিক্ষেপ করতাম, তাহলে যদি বি বিন্দুতে বের করতাম, তাহলে বলো তো h এর মান কত হইতো নিক্ষেপ করলে? সে কোন পথ অতিক্রম করছে? সে নিক্ষেপ করছে, মানে কি এখান থেকে আসছে। এখান থেকে যদি এখানে আসতো তাহলে আমি h এর মান নিতাম 80। তাহলে গতি শক্তির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে h টা হবে সে যে দূরত্ব অতিক্রম করেছে। সে যদি উপর এখান থেকে আসছে, বস্তুটা এখানে আসছে, সুতরাং সে কোন দূরত্ব অতিক্রম করছে? 40। তাহলে এটার মূল শেষ কথা যদি বলি, বিভব শক্তির ক্ষেত্রে h হবে যে বিন্দুতে বিভব শক্তি বের করব ওই বিন্দুর নিচের উচ্চতা। আর গতি শক্তির ক্ষেত্রে h হবে সে যে দূরত্ব অতিক্রম করছে ওই উচ্চতা। তাহলে সে এখান থেকে এখানে আসছে, কোন দূরত্ব? h। তাহলে নরমালি আমরা যদি এখানে একটা মান বের হবে, আমি যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে আমার মানটা আছে 784। অনেকে আমরা কি করি, এখানে b এর মানটা বের করি। আমার মনে হয় এটা আননেসেসারি, যেহেতু আমার b স্কয়ার মান এখানে সরাসরি আছে। b এর মানটা বের করলে রুট হবে দশমিকে আনবা, দশমিকে আবার করবা, অঙ্ক মান সঠিক মান নাও আসতে পারে। বেটার ওয়ে হচ্ছে b স্কয়ার মান সরাসরি নিয়ে আসা, হাফ * 10 * 784। ঠিক আছে, এখন যে মানটা হবে এত জুল, 784 × 5 3920 লিখে দিল। এটা হচ্ছে বি বিন্দুতে গতি শক্তি। আশা করি বুঝতে পেরেছো। লাস্ট ফাইনালি এ করছি, বি করছি, বাস সি বিন্দুতে গতি শক্তি করে ফেলি। সি বিন্দুতে গতি শক্তি ই কে লিখলাম হাফ এম বি স্কয়ার। একইভাবে লিখি বি স্কয়ার = ইউ স্কয়ার প্লাস 2gh। নিশ্চয় জানো ইউ মানে 0, 2 * 9.8। এবার h, এটা কি শক্তি? গতি শক্তি। গতি শক্তির ক্ষেত্রে h কোনটা হয়? যে দূরত্ব সে অতিক্রম করছে। সে আসছে কোথা থেকে? এখান থেকে। বের করতেছি এখানে, এখান থেকে এখানে আসতে কত দূরত্ব অতিক্রম করে আসছে? 120। দিস ইজ নাথিং বাট 120 মিটার। এটার মান আসে হচ্ছে 2352। এর মান বসে দিই। কেউ যদি এখানে একক লিখতে চাও লিখতে পারো মিটার স্কয়ার সেকেন্ড s ইনভার্স স্কয়ার, অথবা ms ইনভার্স 1 দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে দিতে পারো। b এর একক দিয়ে স্কয়ার দিয়ে দিবা, তবে একক দরকার নাই। যাই হাফ * 10 * b এর মান হবে স্কয়ার হচ্ছে 2352। দ্যাট মিন্স এটা হলো 2352 গুণ 5, 11760 এত জুল। তার মানে আমরা খুব সহজেই এ বিন্দুতে গতি শক্তি, বি বিন্দুতে গতি শক্তি এবং সি বিন্দুতে গতি শক্তি বের করে ফেলছি। প্রথমেই তো আমরা এ বিন্দুতে বিভব শক্তি, বি বিন্দুতে বিভব শক্তি এবং সি বিন্দুতে বিভব শক্তি বের করেছিলাম। ঠিক আছে, এখন যদি এ বিন্দুতে বিভব শক্তি এবং গতি শক্তি যোগ করি, তাহলে আমরা যান্ত্রিক শক্তি পেয়ে যাব অথবা মোট শক্তি পেয়ে যাব। তাহলে আমরা খুব সহজেই আমরা কোনো একটা বিন্দুতে যান্ত্রিক শক্তি বের করতে পারবো। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে।
এখানে মূল মন্ত্রটা আবার বলি, এইচ হচ্ছে মূল মন্ত্র। বি নিয়ে একটা শর্টকাট মনে রাখার কৌশল হচ্ছে বি নি, মানে বিভব শক্তি নির্ণয় করতে চাইলে ওই বিন্দু নিচের উচ্চতা আমরা ব্যবহার করি। আর গতিশক্তির ক্ষেত্রে আমরা কি বলবো, যে দূরত্ব সে অতিক্রম করেছে। এইচটা ঠিক থাকলে বাকিগুলো এমনিতে নরমালি পেরে যাবে। তো সবাই ভালো থাকবে, তোমাদের মতামত অবশ্যই লাইক কমেন্টস করে জানাবে এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ক্লাসটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।